বাংলা সাহিত্যে কিছু নাম আছে যেগুলো শুনলেই কেমন যেন বিতর্ক, প্রজ্ঞা আর সাহসিকতার একটা মিশ্র অনুভূতি হয়, তাই না? হুমায়ুন আজাদ ঠিক তেমনই একটা নাম। চলুন আজ তার জীবন আর কাজের জগতে একটু ঢুমেরে আসা যাক, সেই জগতে যা তাকে একই সাথে প্রশংসিত আর সমালোচিত দুটোই করেছে। হুমায়ুন আজাদ শুধু নামটাই যথেষ্ট, তাই না? চোখের সামনে যেন ভেসে ওঠে এক প্রথা বিরোধী, সাহসী আর প্রচণ্ড জ্ঞানী একজন লেখকের ছবি। ব্যাপারটা এমন না যে তিনি শুধু একটা পরিচয়ই আটকেছিলেন। আরে তিনি তো একাধারে ছিলেন গদ্যশিল্পী, ভাষাবিজ্ঞানী, ঔপন্যাসিক, আবার কবিও। মানে তার প্রতিভার ব্যাপ্তিটা ছিল সত্যিই বিশাল, আর এইটাই কিন্তু তাকে তার সময়ের অন্যদের থেকে একদম আলাদা করে দিয়েছিল। তো চলুন এই কিংবদন্তির জীবনের মূল অধ্যায়গুলোয় একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। শুরু করা যাক তার পরিচয়টি দিয়ে। জীবনকালটা দেখুন, মাত্র ৫৭ বছরের, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই তিনি নিজেকে এমন এক জায়গায় নিয়ে গেছেন যে তাকে ভোলা প্রায় অসম্ভব। জন্ম ১৯৪৭ সালে মুন্সীগঞ্জের আরিখাল গ্রামে। এরপর কর্মজীবনের একটা বিশাল অংশ কেটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করে, আর ২০০৪-এর ১২ই আগস্ট তিনি চলে যান। ভাবুন তো, এই ছোট্ট জীবনেই কি বিশাল এক সাহিত্য ভাণ্ডার তিনি রেখে গেছেন। আচ্ছা, আমরা তো তাকে সৃজনশীল লেখক হিসেবেই বেশি চিনি, তাই না? কিন্তু তার আরেকটা পরিচয়ও ছিল খুব শক্তিশালী। তিনি ছিলেন একজন অধ্যাপক এবং ভাষাবিজ্ঞানী। আর সত্যি বলতে তার এই পাণ্ডিত্যের দিকটাই তাকে অনেকের চেয়ে আলাদা করে তোলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে তিনি কিন্তু শুধুই একজন প্রফেসর ছিলেন না, তিনি ছিলেন রীতিমতো একজন আইকন। বলা হতো তার ক্লাসরুমটা ছিল মুক্ত চিন্তার এক অসাধারণ জায়গা। তার জ্ঞান, তার ইউনিক চিন্তাভাবনা প্রজন্মের পর প্রজন্ম ধরে শিক্ষার্থীদের প্রভাবিত করেছে। আর তার পাণ্ডিত্যের সবচেয়ে বড় পরিচয় সেটা হলো ভাষাবিজ্ঞানী। মানে তিনি শুধু ভাষা ব্যবহারই করতেন না, ভাষার ভেতরের গঠন, এর বিজ্ঞান, এসব নিয়ে রীতিমতো গবেষণা করতেন। যেমন ধরুন তার লেখা বাক্যতত্ত্ব বইটার কথা। এই বইটা বাংলা ভাষায় আধুনিক ভাষাবিজ্ঞানের গবেষণাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, আর আজও কিন্তু ছাত্র শিক্ষকদের জন্য এটা একটা অবশ্য পাঠ্য বই। তো এই একাডেমিক পরিচয়ের বাইরে হুমায়ুন আজাদের যে জগৎটা সবচেয়ে বড়, সেটা হলো তার লেখালেখির জগৎ। তার সৃজনশীল কাজগুলোই কিন্তু তাকে সাধারণ পাঠকের কাছে পৌঁছে দিয়েছিল। কবি হিসেবে হুমায়ুন আজাদ ছিলেন একদমই অন্যরকম, মানে গতানুগতিক ধারার বাইরের। একবার নামগুলো খেয়াল করুন, সব কিছু নষ্টদের অধিকারে যাবে বা কাফনে মোড়া অশ্রুবিন্দু। এই নামগুলোই তো শুনলেই বোঝা যায় তার কবিতার ভাষা কতটা ধারালো আর নির্ভীক ছিল। কবিতার মধ্যে দিয়েই তিনি সমাজের ভণ্ডামি বা নষ্টামের বিরুদ্ধে একেবারে সরাসরি কথা বলতেন। কবিতার মতো তার উপন্যাস আর গল্পগুলোও ছিল সমান শক্তিশালী। যেমন ধরুন ৫৬,০০০ বর্গমাইল উপন্যাসটার কথা। এখানে তিনি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন আর সেই স্বপ্ন ভেঙে যাওয়ার এক নির্মম ছবি এঁকেছেন। আসলে তার কথা সাহিত্যে সমাজ, রাষ্ট্র আর মানুষের ভেতরের যে দ্বন্দ্ব, সেগুলো খুব সাহসের সাথে উঠে এসেছে। আর তার প্রবন্ধ, সেগুলো তো ছিল রীতিমতো জ্ঞানের ভাণ্ডার। বাংলা ভাষার শত্রুমিত্র বা লাল নীল দীপাবলির মতো বইগুলো পড়লে দেখবেন তিনি বাংলা ভাষা আর সাহিত্য নিয়ে আমাদের যে প্রচলিত ধারণা, সেগুলোকে সোজাসুজি প্রশ্ন করেছেন। তার লেখা পড়লে পাঠককে আসলেই খুব গভীরভাবে ভাবতে হয়। তো এত বিশাল সব কাজ, এত লেখালেখি, এরপর তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তাই না, যে তিনি কী ধরনের স্বীকৃতি পেয়েছিলেন, আর আমাদের জন্যই বা কী রেখে গেলেন? হ্যাঁ, তারই যুগান্তকারী কাজের স্বীকৃতিও কিন্তু মিলেছিল। তিনি অনেক পুরস্কার পেয়েছেন, তবে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল বাংলা একাডেমি পুরস্কার। বাংলা সাহিত্যে এটাকে তো অন্যতম সর্বোচ্চ সম্মাননা ধরা হয়। বলা যায় এটা ছিল তার অক্লান্ত সাহিত্য সাধনার একটা বড়সড় রাষ্ট্রীয় স্বীকৃতি। সব কিছু শেষে আমাদের মনে একটাই প্রশ্ন এসে দাঁড়ায়, তার এই যে নির্ভীক লেখা, সমাজের ভুলগুলো নিয়ে এত সোচ্চার কণ্ঠ আর মুক্ত চিন্তার যে আগুনটা তিনি জ্বেলে দিয়ে গেছেন, আজকের দিনে দাঁড়িয়ে হুমায়ুন আজাদ ঠিক কতটা প্রাসঙ্গিক? হয়তো এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই তার সবচেয়ে বড় উত্তরাধিকারটা লুকিয়ে আছে।